হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে চলে এসেছি এসএসসি এমটিএস 28/10/2024 এর সেকেন্ড শিফট। 28/10/2024 এর সেকেন্ড শিফটে যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকের আমাদের ক্লাস নম্বর 35। তো এমটিএস 2025 তোমরা যারা এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করিয়েছি তোমাদের জন্য এমটিএস এর, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে। বা ক্লাসের যে গুরুত্বপূর্ণ ক্লাসের যদি প্লেলিস্ট পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও। টেলিগ্রামে ওখানে আমি দিয়ে দিয়েছি এক এক করে প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্ট করে দিয়েছি। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। টপিক ওয়াইজ কিন্তু ক্লাসের প্লেলিস্ট করে দেওয়া আছে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধান মেনে চলা এবং তার আদর্শ ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা ভারতের প্রতিটি নাগরিকের কর্তব্য হবে। তো অবশ্যই আমাদের সংবিধানকে মেনে চলতে হবে সবাইকে। তার সঙ্গে আমাদের যে জাতীয় পতাকা, সবাইকে বলবো, গতকাল 15ই আগস্ট গিয়েছে। তো যে জাতীয় পতাকাগুলো তোমরা এখানে সেখানে না ফেলিয়ে তোমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে বাড়িতে রাখবে। কেন অনেক ছোটরা তারা কিন্তু এখনো জানে না যে আমাদের এই জাতীয় পতাকার যে গুণ, যা মাহাত্ম্য, সেগুলো কিন্তু এখনো তারা বুঝে উঠতে পারেনি। পরবর্তীতে জানতে পারবে। তোমরা যারা রয়েছো তোমরা এগুলো খেয়াল করবে, দেখবে যেখানে সেখানে যেন না জাতীয় পতাকাগুলো পড়ে থাকে। তো এটা বলা হয়েছে কোন সংবিধানে বলো? সংবিধান মেনে চলা, আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের সম্মান করা, এগুলো আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য। যেটা বলা রয়েছে 51 এর তে বলা রয়েছে। এখান থেকে দেখে নাও ভারতের সংবিধানের 51 যেটা আমি বারবার আলোচনা করে এসেছি, অনুচ্ছেদের মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধারা 51 এর অধীনে সংবিধানের 4র্থ অংশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। ভারতীয় সংবিধানের 51 ধারার শেষ মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। আর 51 যেটা বললাম এখনই, এখানে কি না সংবিধান মেনে চলা এবং এর আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এটা রয়েছে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন রাজ্যে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি দৈহা নামে পরিচিত? স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষিটা দৈহা নামে পরিচিত, এটা কোন রাজ্যে? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 1, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে দৈহা নামে পরিচিত স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি, যেটা একটা আদিম জীবিকা কৃষি। ভারতে চাষের এই আদিম রূপকে বলা হয় মধ্যপ্রদেশে বেওয়ার বা দইয়া বলা হয়। অনেক সময় বেওয়ারও থাকতে পারে, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন রাজ্যে বিভিন্ন বলা আছে, তো সেগুলো এখানে দেইনি। তোমরা যারা আমাদের এমটিএস পিডিএফ যেটা রয়েছে 2019 থেকে 24, ওটা যদি কেউ পারচেজ করো বা শুধুমাত্র 2024-এর পিডিএফটা যদি পারচেজ করো, ওখানে কিন্তু সমস্ত কিছু নোটস পেয়ে যাবে। এখানে একটু দেখে নাও যেটা দিয়েছি, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত, তেমনই বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন ইম্পর্টেন্ট যেগুলো, যে মেক্সিকো এবং মধ্য আমেরিকায় যেটা মিল্পা নামে পরিচিত। ভেনেজুয়েলাতে কোনুকা কোনুকো নামে পরিচিত। ব্রাজিলে রোকা, ইন্দোনেশিয়ায় লাদং, আর ভারত আর বাংলাদেশে ঝুম। এটা ঝুম চাষ নামে পরিচিত স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষিটা। এবার ভারতে তো ঝুম চাষ নামে পরিচিত। এবার বিভিন্ন রাজ্যে আবার বিভিন্ন নামে পরিচিত রয়েছে, যেমন মধ্যপ্রদেশে দইয়া বা বেওয়ার। এরপরে দেখো 3 নম্বর, নিচের কোনটি নিরক্ষরতার দূরীকরণের জন্য জাতীয় সাক্ষরতার মিশন দ্বারা গৃহীত প্রধান কৌশল? জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা গৃহীত প্রধান কৌশল, সেটা হচ্ছে মোট সাক্ষরতার অভিযান। মোট সাক্ষরতার অভিযান। হুমায়ুনের সমাধির নির্মাণ কাজ শেষ করেছিলেন? হুমায়ুনের সমাধির কাজ শেষ করেছিলেন কি? এটা করেছিলেন বেগা বেগম। বেগা বেগম শেষ করেছিলেন। দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেন হাজি বেগম। নামটা মনে রাখো, নির্মাণ করেন কি? হাজি বেগম। বেগা বেগম হাজি বেগম নামে পরিচিত ছিলেন। হজ পালনের পর তিনি হাজি বেগম নামে পরিচিত হন। হুমায়ুনের সমাধির নির্মাণ কাজ 1565 সালে শুরু হয় এবং 1572 সালে শেষ হয়। তাহলে কোথাও যদি হাজি বেগম দেখো,
বা বেগা বেগম। তো দুটোই অবশ্যই মনে রাখবে, দুটোই একই নাম, একজনেরই নাম। তারপরে দেখো সমাধিটি 1993 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। তারপরে 5 নম্বর, পাটলিদুন। পাটলিদুন ভারতের কোন ভৌতিক বিভাগের সাথে যুক্ত? পাটলিদুন এটা হচ্ছে হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালার সাথে যুক্ত। কোটলিদুন ও পাটলিদুন ভারতের ক্ষুদ্র হিমালয় এবং শিবালিক শ্রেণীর মধ্যে অবস্থিত। দুন হলো ভারতের লেসার হিমালয় এবং শিওয়ালিক পর্বতমালার মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা। এটা সিপিও 2024 এসে মনে রাখো, দুন হলো ভারতের লেসার হিমালয় এবং শিওয়ালিক পর্বতমালার মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা। 6 নম্বর কোশ্চেন, মুঘল শাসনের প্রেক্ষাপটে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। মুঘল শাসনের প্রেক্ষাপটে আকবর 1571 সালে মনসবদারি প্রথা চালু করেছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল। আর মেওয়ারের মহারানা প্রতাপ সিংহ বাবরের সমসাময়িক ছিলেন। তো উপরের বিবৃতিগুলির মধ্যে আমাদের সঠিকটা খুঁজতে হবে। কোনটা সঠিক? মুঘল শাসনের প্রেক্ষাপটে। তো এটা 1 এবং 2 দুটো সঠিক রয়েছে, 3 নম্বরটা ভুল রয়েছে। 1 এবং 2, আকবর 1571 সালে মনসবদারি প্রথা চালু করেছিলেন আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল, এই দুটো ঠিক রয়েছে। তারপরে দেখো, জুনাগড়ে সুদর্শন হ্রদ কে নির্মাণ করেন? জুনাগড়ে সুদর্শন হ্রদ কে নির্মাণ করেন? পুষ্যগুপ্ত। পুষ্যগুপ্ত নির্মাণ করেছিলেন। নিচের কোন নাচের বিভাগকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য বিবেচনা করা হয় না? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জন্য বিবেচনা করা হয় না যে নাচ, সেটা হচ্ছে বিলাসিনী নাট্যম। বিলাসিনী নাট্যমকে বিবেচনা করা হয় না। বাকি মণিপুরী, কুচিপুড়ি, কত্থক এগুলো কিন্তু বিবেচনা করা হয়। এগুলোতে কিন্তু এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটা দেওয়া হয়। 9 নম্বর, পোর্তো পোর্তো নোভোর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে নিচের কোন ব্যক্তিত্বের মুখ্য ভূমিকা ছিল? পোর্তো নোভোর যুদ্ধ, যার ভূমিকা ছিল তিনি হচ্ছেন হায়দার আলী। হায়দার আলীর ভূমিকা ছিল। ঐতিহাসিক পোর্তো নোভোর যুদ্ধ ছিল 1 জানুয়ারি 1781 সালে মহীশূরের হায়দার আলী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়েছিল। ব্রিটিশরা যেখানে জয়লাভ করেছিল। এরপরে দেখো 10 নম্বর, কোয়াড্রেট কোয়াড্রেটগুলিতে নোটোকর্ডের প্রাথমিক কাজ কি? কোয়াড্রেটগুলিতে নোটোকর্ডের প্রাথমিক কাজ হচ্ছে হজম হজম করা। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হতে চাও, তো টেলিগ্রামে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, বা টেলিগ্রামে লিঙ্ক রয়েছে, ওখান থেকেও জয়েন হয়ে যেতে পারবে। আর যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো। অবশ্যই লাইক করে ফেলো। এই ধরনের ক্লাস যদি পেতে চাও, এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস তোমাদেরকে আমরা দেব এমটিএস এক্সাম পর্যন্ত। আমরা বলেছি টপিক ওয়াইজ যেভাবে ক্লাসও দিচ্ছি আমরা, তার মাঝে মাঝে প্রিভিয়াস ইয়ারও আলোচনা করছি। তো এইভাবে ক্লাস কিন্তু চলবে। আর আমাদের যদি পিডিএফ তোমরা পারচেজ করতে চাও বা আমাদের এমটিএস ব্যাচে যদি জয়েন হতে চাও, এমটিএস ব্যাচে যদি আমাদের জয়েন হও, তাহলে তোমাদেরকে আমরা প্রিভিয়াস ইয়ার, তাছাড়া রিসেন্ট যে এক্সাম প্যাটার্ন সেই অনুযায়ী ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে পিডিএফ আকারে। তাছাড়া ইংলিশ, ম্যাথ, রিজনিং এগুলোরও তো পিডিএফ অলরেডি দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রামে এবং পরবর্তীতে দেওয়া হবে। সমস্ত কিছু কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে আমাদের যদি ব্যাচে অ্যাড হও। তো ব্যাচে অ্যাড হতে গেলে আজকে কিন্তু তোমাদেরকে 199 টাকা পেড করতে হবে। 14 তারিখ, 15 তারিখ স্বাধীনতা দিবস উপলক্ষে এটা 149 ছিল। তো অনেকে পারচেজ করেছে। তো যারা পারচেজ করোনি, তো এই অফারটা এখন আর থাকছে না। তো এখন এবার থেকে 199 ব্যাচে জয়েন হতে গেলে। ঠিক আছে? তো এবার দেখো 11 নম্বর কোশ্চেন কি রয়েছে। মণিপুরী রাসলীলা শাস্ত্রীয় নৃত্যের একটি বিখ্যাত রূপ তৈরি করেছিলেন? বলো, মণিপুরী রাসলীলা এটা একটা শাস্ত্রীয় নৃত্যের একটা বিখ্যাত রূপ কিন্তু। তো এটা তৈরি করেছিলেন কে? এটা তৈরি করেছিলেন অপশন নাম্বার 4 মহারাজা ভাগ্যচন্দ্র। তো নৃত্য থেকে অলরেডি আমরা ক্লাস দিয়ে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, একদম ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নৃত্য আমরা ধরে আলোচনা করেছি।
আমাদের যে ৮ খানা উপজাতি মানে আমাদের ৮ খানা যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার সাথে, সাথে যে উপজাতীয় নৃত্যগুলো রয়েছে প্রত্যেকটা যেই কটা আমরা নৃত্য ওখানে আলোচনা করেছি প্রত্যেকটা একদম ডিটেইলস এ আলোচনা করেছি। তো অবশ্যই ক্লাসটা দেখে নেবে যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবার দেখো ১২ নম্বর কোয়েশ্চেন ফেব্রুয়ারি ২০২৩ সালে ইউনিসেফ ইন্ডিয়া কোন খ্যাতিমান বলিউড তারকাকে শিশু অধিকারের জন্য জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ৪ আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা হয়ে যাবে সঠিক অ্যান্সার। জীবাশ্ম থেকে প্রাপ্ত জ্বালানিগুলি শুধুমাত্র কোন ধরনের শিলায় সংরক্ষিত হয়? জীবাশ্ম থেকে যে আমরা যে জ্বালানিগুলো পেয়ে থাকি, যেগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, তো সেগুলো কোন শিলার সংরক্ষিত হয়? তো অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার ৪ পাললিক শিলা। পাললিক শিলায় এগুলো কিন্তু সংরক্ষিত থাকে। তারপরে ১৪ নম্বর নিম্নলিখিত থেকে ভারসাম্যহীন রাসায়নিক সমীকরণ নির্বাচন করুন। মানে সমতা নেই। সমতা বিন্যাস শিখেছো ক্লাস 7-8 সমতা বিন্যাস শিখেছো। তো সেখানে কিন্তু দেখো এখানে আমরা খুব সহজেই এখানে ভুলটা ধরে নিতে পারবো। যেটা হচ্ছে অপশন নাম্বার ২ তে রয়েছে। প্রথমে যদি আমি অপশন ২ এর হাইড্রোজেনকে দেখি অর্থাৎ H কে দেখি, তাহলে দেখো এপাশে হাইড্রোজেন কতগুলো রয়েছে? ৬ খানা রয়েছে। H এর আগে ৬ রয়েছে মানে ৬ খানা। আর এদিকে যদি আমরা হাইড্রোজেনটা দেখি তাহলে H এর আগে রয়েছে ৪ আর H এর এটা নিচে হয় মানে এইরকম লিখা হয় 4H3 তাহলে ৪ আর এটা ৩ তাহলে ৪ ৩ কত ১২ হচ্ছে। তাই কি? আর এই পাশে কত রয়েছে? ৬ রয়েছে। তাহলে এখানে সমতা বিধান নেই। দুপাশে কি সমান হচ্ছে? হচ্ছে না। তো ওটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলো তুমি দেখে নাও প্রত্যেকটা সমান রয়েছে। তো এখানে সমান হবে কিভাবে? এই যে এটা। প্রথমে যদি ১২ 12 HClO4 প্লাস P4O10 তারপরে এ পাশে থাকবে 4H3PO4 প্লাস 6Cl2O7 ঠিক আছে? তবেই কিন্তু এটা সমতা থাকবে। এরপরে ১৫ নম্বর কোয়েশ্চেন যশোধরা ডালমিয়া কোন বিখ্যাত বইয়ের লেখক? যশোধরা ডালমিয়া। ইনি যে বইটি লিখেছেন সেটা হচ্ছে কোনটা? দেখো আমরা বুক অ্যান্ড অথর এটাকে নিয়েও একটা ক্লাস করে দিয়েছি। দেখো ইম্পোর্টেন্ট টপিক যেগুলো থেকে কোয়েশ্চেন আসে সেই সকল টপিক ধরে, ধরে আরও তোমাদের ক্লাস করাবো। আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ব্যাচ নিলে তো একদম কোনো কথাই নয়। তো সেখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ৩ দ্য পেইন্টেড ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড ওয়ালিস। দ্য পেইন্টেড ওয়ার্ল্ড অফ দ্য ওয়ালিস। অপশন নাম্বার ৩ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে ১৬ নম্বর ফেব্রুয়ারি ২০২৩ নিম্নলিখিতগুলির মধ্যে কে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল সার্ভিসেস মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন? দেখো এ টপিক থেকেও ক্লাস হয়ে গেছে মানে নিয়োগ ২০২৫ যে গুরুত্বপূর্ণ নিয়োগগুলো হয়েছে সেগুলো থেকেও কিন্তু ক্লাস করেছি। এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ৩ বিক্রমদেব দত্ত। বিক্রমদেব দত্ত। ১৭ নম্বর নিচের কোনটি আজাদি কা অমৃত মহোৎসবের থিমগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? আজাদি কা অমৃত মহোৎসব যার থিমগুলির মধ্যে যেটা নয় সেটা হচ্ছে এই যে হেলথ @75 এটা নয়। বাকিগুলো দেখে নাও। আইডাস @75 অ্যাকশনস @75 এবং রিজলভ @75 এগুলো কিন্তু ছিল। এরপরে চলে যাও ১৮ নম্বরে। কোন দেশ ফুটবল বিশ্বকাপ ২০২২ আয়োজন করেছিল? ফুটবল বিশ্বকাপ ২০২২ এটার আয়োজন করেছিল হচ্ছে কাতার। অপশন নাম্বার ৪ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্বিতীয় শতাব্দীর গোড়ার দিকে কে তার গ্রন্থ নাট্যশাস্ত্রে টাটা, সুশীলা, অবনন্দ এবং ঘানায় বাদ্যযন্ত্রের শ্রেণীবিভাগের পদ্ধতি ব্যাখ্যা করেছিলেন? দ্বিতীয় শতাব্দীর গোড়ার দিকে কে? তিনি হচ্ছেন ভরতমুনি। ভরতমুনি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? সত্য। মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান সম্পর্কে যেটা সত্য সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষুদ্র ঋণ কার্যক্রম উন্নয়নশীল দেশগুলিতে ঘটে। বেশিরভাগ ক্ষুদ্র ঋণ কার্যক্রম উন্নয়নশীল দেশগুলিতে ঘটে।
গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ GHI 2023-এ ভারতের স্থান কত? GHI 2023, যেখানে ভারতের স্থান ছিল হচ্ছে 111, 111তে ছিল। 2024-এর আপডেটটা অবশ্যই দেখে নাও। 2024 সালে বিশ্ব ক্ষুধা সূচক অর্থাৎ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024, 127টা দেশের মধ্যে ভারত 105 নম্বর স্থানে রয়েছে। শ্রীলঙ্কা সেখানে রয়েছে 56, নেপাল রয়েছে 68, বাংলাদেশ রয়েছে 84। প্রতিবেশী দেশগুলো কিন্তু অবশ্যই মনে রাখো, যেগুলো কিন্তু এক্সামে আসে, আমরা কিন্তু আগে দেখেছি। আর পাকিস্তান পাকিস্তান রয়েছে 109 আর আফগানিস্তান 116। আর 2023-এ ভারতের স্থান ছিল 125, আর 125টি দেশের মধ্যে ভারত ছিল 111, যেটা বললাম তো এক্ষুনি। আর 2022-এ স্থান ছিল 107। তাহলে 22-এ 107, 23-এ 111, 24-এ 105। এরপরে 22 নম্বর, ভারত কোন সালে প্রথম প্যারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? প্রথম প্যারা অলিম্পিক গেমসে ভারত অংশগ্রহণ করেছিল 1968 সালে। 1968 সালে অংশগ্রহণ করেছিল। ভারতীয় সংবিধানের কোন ধারাটি ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং দায়িত্ব নিয়ে আলোচনা করে? অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এবং দায়িত্ব, এটা নিয়ে আলোচনা রয়েছে, যেটা হচ্ছে ধারা 76 নম্বর ধারা। অ্যাটর্নি জেনারেল হলেন দেশের সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্মকর্তা। ভারতীয় সংবিধানের 76 ধারা তার অংশ 5-এর অধীনে ভারতের অ্যাটর্নি জেনারেলের পদের সাথে সম্পর্কিত। অংশটা অবশ্যই মনে রাখো, ধারা 76। ভারত সরকারের পরামর্শের পর ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অ্যাটর্নি জেনারেল। 24 নম্বর, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি বৈদিক শিক্ষাকে পুনর্জীবিত করতে এবং এটিকে বিজ্ঞানের আধুনিক শিক্ষার সাথে একত্রিত করতে চেয়েছিল? কোন সংস্থা? সঠিক অ্যান্সার অপশন নম্বর 1, আর্য সমাজ। তো সমাজ নিয়ে তো আমরা বহু আলোচনা করেছি, আবারও আলোচনা করে দিচ্ছি, দেখো যাতে তোমাদের মনে থাকে। রাজা রামমোহন রায় বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। আর্য সমাজ প্রতিষ্ঠা করে স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজ বর্তমান মহারাষ্ট্রে 1873 সালে প্রতিষ্ঠিত হয় জ্যোতিবা ফুলে দ্বারা। প্রার্থনা সমাজ, যেটা প্রতিষ্ঠা করেছিল আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভালো করে চারটা কিন্তু মনে রাখো, এক্সামে কিন্তু আবারও তোমাদের আসবে। 25 নম্বর, ফাইলাম আর্থ্রোপোডা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ফাইলাম আর্থ্রোপোডা সম্পর্কে 4টা বিবৃতি রয়েছে। এই বিবৃতিগুলির মধ্যে সঠিক সেগুলো হচ্ছে A, B, C, D-টা হচ্ছে ভুল রয়েছে, এখানে সঠিক নয়। বাকি দেখো, আর্থ্রোপোডা প্রাণীদের যৌথ উপাঙ্গ রয়েছে, তাদের যৌগিক চোখ আছে, আর এই পৃথিবীর সমস্ত প্রাণীর সংখ্যাগরিষ্ঠ অংশ। তো এগুলো সঠিক রয়েছে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের MTS 2025-এর জন্য খুবই হেল্পফুল হবে। যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে ফেলো। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই ওয়াইজ আমরা কিন্তু টপিক ওয়াইজ ধরে ধরে কিন্তু ক্লাস কিন্তু দিচ্ছি। আগেও দিয়েছি, পরবর্তীতে আরও দেবো আমি তোমাদের। তার PDF তোমরা পেয়ে যাবে যদি আমাদের ব্যাচ পারচেজ করো। ব্যাচে যারা রয়েছে তাদেরকে কিন্তু পিডিএফগুলো, আমাদের টপিক ওয়াইজ যে পিডিএফগুলো, সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়া তাদেরকে কী কী দেওয়া হবে না, এই 4খানা পিডিএফ তোমরা যারা ব্যাচ পারচেজ করবে, প্রাইস রয়েছে 149 ছিল, এখন 199 কিন্তু অলরেডি হয়ে গেছে। 15 তারিখ, 14-15 তারিখ এই দুটো ডেট আমাদের অফার ছিল। তো এখন 199 তোমাদেরকে পারচেজ করতে হবে, কিছু করার নেই, এর কম করতে পারবো না আমরা। 4টা পিডিএফ তোমাদেরকে প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24 উইথ এক্সট্রা ডিটেলস, যেমন ক্লাসে এক্সট্রা ডিটেলস দেখতে পাচ্ছ, এর থেকেও বেশি এক্সট্রা ডিটেলস দিয়ে এই পিডিএফটা রয়েছে। তাছাড়া ইম্পর্টেন্ট 14খানা টপিকের উপর স্ট্র্যাটেজিকে একটা পিডিএফ রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 যার আর 25-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো ওই গ্রুপে দেওয়া হচ্ছে, প্রাইভেট গ্রুপে দেওয়া হচ্ছে। আর ইংলিশেরও পিডিএফটা এটাও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, এগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে। আর বাকি তোমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আর সমস্ত কিছু নোটস দেওয়া হবে। ম্যাথ, রিজনিং, এগুলো সমস্ত কিছু নোট অলরেডি অনেক দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে আরও দেওয়া হবে, যেগুলো ইম্পর্টেন্ট দেখবো আমরা পরবর্তীতে। তো সেই হিসাবে নোটসগুলো দেওয়া হবে এক এক করে। তো যদি তোমরা এই পিডিএফগুলো পারচেজ করতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ঠিক আছে? তো দেরি না করে অবশ্যই
এই হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যদি 2019-24 শুধুমাত্র পিডিএফ নিতে চাও তো সেটার জন্য ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র 2024 নিলে সেটাও তোমরা কিন্তু নিতে পারবে। তো তোমাদের যেটা প্রয়োজন অবশ্যই মেসেজ করে বলো।